দুপুরবেলাটা ব্যোমকেশ অলসভাবে কাটাইয়া দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলের টিপ বাহির করিয়া অবহেলা ভরে দেখিল, আবার সরাইয়া রাখিয়া দিল। তাহার মনের ক্রিয়া ঠিক বুঝিলাম না, কিন্তু বোধ হইল এই হত্যার ব্যাপারে এ যাবৎকাল সে যেটুকু আকর্ষণ অনুভব করিতেছিল তাহাও যেন নিবিয়া গিয়াছে। অপরাহ্নে বরদাবাবু আসিলেন। বলিলেন, এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। 2 দিন এখানে আসিয়াছি, কিন্তু এখনো স্থানীয় দ্রষ্টব্য বস্তু কিছুই দেখি নাই। তাই বরদাবাবু আমাদের কষ্টহারিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি কয়েকটা স্থান ঘুরাইয়া দেখাইলেন। তারপর সূর্যাস্ত হইলে তাহাদের ক্লাবে লইয়া চলিলেন। কেল্লার বাহিরে ক্লাব। পথে যাইতে দেখিলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়িয়াছে, তাহার চারিদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতর হইতে উজ্জ্বল আলো এবং ইংরেজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসিতেছে। জিজ্ঞাসা করিলাম, ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলিল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বরদাবাবু বলিলেন, আসে বই কি, বিলক্ষণ 2 পয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল, না গত বছর নয়, তার আগের বছর। এরা কতদিন হলো এসেছে? কাল শনিবার ছিল। কাল থেকে এরা খেলা দেখাতে আরম্ভ করেছে। প্রসঙ্গত শহরের আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বরদাবাবু অভিযোগ করলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তন দলাদলি। তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও অভিনয় বড় একটা ঘটিয়া ওঠে না। বাহির হইতে একটা আধা কার্নিভালের দল যাহা আসে তাহাই ভরসা। শুনিয়া খুব বেশি বিস্মিত হইলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসদ্ভাব, তাহা সে থিয়েটারের রাজা বা সেনাপতি সাজিয়া মিটাইয়া লইতে চায়। তাই যেখানে 2 জন বাঙালি আছে সেইখানেই থিয়েটার ক্লাব থাকিতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানে দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের উপর নির্ভর করিতে হইবে, ইহা আর বিচিত্র কি? শুনিতে শুনিতে আমরা ক্লাবে আসিয়া পৌঁছাইলাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হইলেও ভিতর বেশ সুপ্রসর। খানিকটা খোলা জায়গার উপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করিয়া দেখিলাম একটি ঘরে ফরাস পাতা, তাহার উপর বসিয়া কয়েকজন সভ্য ব্রিজ খেলিতেছেন। প্রতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাহারা সমালোচনায় মুখর হইয়া উঠিতেছেন, আবার খেলা আরম্ভ হইবা মাত্র সকলে গম্ভীর ও স্বল্পবাক হইয়া পড়িতেছেন। ক্রীড়াচক্রের বাহিরে তাহাদের চিত্ত কোনো অবস্থাতেই সঞ্চারিত হইতেছে না। আমরা 2 জন আগন্তক আসিলাম, তাহা কেউ লক্ষ্যই করিলেন না। ঘরের এক কোণে 2টি সভ্য দাবার ছক লইয়া তুরীয় সমাধির অবস্থায় উত্তীর্ণ হইয়াছেন। সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাহাদের কঠোর তপস্যা অপ্সরার ঝাঁক আসিয়াও ভাঙিতে পারিবেন না। পাশের ঘর হইতে কয়েকজন উত্তেজিত সভ্যের গলার আওয়াজ আসিতেছিল। বরদাবাবু আমাদের সেই ঘরে লইয়া গেলেন।
দেখিলাম একটি টেবিল বেষ্টন করিয়া কয়েকজন যুবক বসিয়া আছেন। তন্মধ্যে আমাদের পূর্ব পরিচিত শৈলেনবাবুও বর্তমান। তাহাকে বাকি সকলে সপ্তরথীর মতো ঘিরিয়া ফেলিয়াছেন এবং ভূতজনী সম্বন্ধে নানাবিধ সুতীক্ষ্ণ ও সন্দেহমূলক বাক্যজালে বিদ্ধ করিয়া প্রায় ধরাশায়ী করিবার উপক্রম করিয়াছেন। বরদাবাবুকে দেখিয়া শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটিয়া উঠিল। তিনি হাত বাড়াইয়া বলিলেন, আসুন বরদাবাবু, এরা আমাকে একেবারে... এই যে ব্যোমকেশবাবু, আপনারাও এসেছেন, আসতে আজ্ঞা হোক। নবাগত দুইজনকে দেখিয়া তর্ক বন্ধ হইল। বরদাবাবু আমাদের পরিচয় দিয়া আমরা উপবিষ্ট হইলে জিজ্ঞাসা করিলেন, তোমরা এত উত্তেজিত হইয়া উঠেছিলে কেন? কি হয়েছে? শৈলেনবাবু বলিলেন, ওরা আমার ভূত দেখার কথা বিশ্বাস করছে না। বলছেন ওটা আমার মস্তিষ্ক প্রসূত একটা বায়বীয় মূর্তি। পৃথ্বীশবাবু নামক একটি ভদ্রলোক বলিলেন, আমরা বলতে চাই, বড়দার আষাঢ়ে গল্প শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি ঝোপে ঝোপে বাঘ দেখছেন। বস্তুত যেটাকে উনি ভূত মনে করছেন সেটা হয়তো একটা বাঁদুর কিংবা ওই জাতীয় কিছু। শৈলেনবাবু বলিলেন, আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাঁদুর যে নয় এ কথা আমি হলফ নিয়ে বলতে পারি। আর বরদাবাবুর গল্প শুনে আমি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি এ অপবাদ যদি দেন। বরদাবাবু আমাদের দিকে নির্দেশ করিয়া গম্ভীর স্বরে কহিলেন, এরা দুজন কাল সকালে এখানে এসেছেন। এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি? একজন প্রতিদ্বন্দ্বী বললেন, না তা হয় না, তবে সময় পেলে... বরদাবাবু বলিলেন, ওরা কাল রাত্রে এসেছেন। সকলে কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া গেলেন। তারপর পৃথ্বীশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, সত্যি দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করিল, হ্যাঁ। কি দেখেছেন? একটা মুখ। প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করিতে লাগিলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখিয়াছিল তাহা বর্ণনা করিয়া বলিল। শুনিয়া সকলে নীরব হইয়া রহিলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ীর গর্বোল্লাস ফুটিয়া উঠিল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন, তর্কে যোগ দেন নাই। তাহার মুখমণ্ডলে অনিচ্ছাপীড়িত প্রত্যয় এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলিতেছিল। যাহা বিশ্বাস করিতে চাহি না তাহাই অনন্যোপায় হইয়া বিশ্বাস করিতে হইলে মানুষের মনের অবস্থা যেরূপ হয় তাহার মনের অবস্থাও সেইরূপ। কোনো প্রকারে এই অনিষ্পিত বিশ্বাসের মূল ছেদন করিতে পারিলে তিনি বাঁচেন। এইবার তিনি কথা কহিলেন। বিরুদ্ধতার শ্লেষ কণ্ঠ হইতে যথাসম্ভব অপসারিত করিয়া বলিলেন, তা যেন হলো। অনেকেই যখন দেখেছেন বলছেন, তখন না হয় ঘটনাটা সত্যি বলেই মেনে নেওয়া গেল। কিন্তু কেন? বৈকুণ্ঠ জহুরি যদি ভূত হয়ে থাকে তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করে তার কী লাভ হচ্ছে? এই কথাটা আমায় কেউ বুঝিয়ে দিতে পারো? বরদাবাবু বলিলেন, প্রেতজনের উদ্দেশ্য সব সময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তভাবে বলিলেন, বলতে চান তো বলছেন না কেন? হ্যাঁ, সুযোগ পাচ্ছেন না? তাঁকে দেখেই আমরা এত সন্তুষ্ট হয়ে উঠছি যে
তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রেতাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। একটোপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গ্রহণের উপাদান, পাণ্ডিত্য ফলিও না তো বড়দা। স্পিরিচুয়ালিজমের যে বইগুলো ঝাড়া মুখস্থ করে রেখেছ তা আমরা জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি কথা না বলতে পারেন তবে নিরীহ একটি ভদ্রলোককে না হোক জ্বালাতন করছেন কেন? মুখে কথা বলতে না পারলেও তাকে কথা বলাবার উপায় আছে। কি উপায়? টেবিল চাঁদা। ওহ, সেই তেপায়া টেবিল, সে তো জুচ্চুরি। কি করে জানলে? কখনো পরীক্ষা করে দেখেছ? অমূল্যবাবুকে নীরব হইতে হইল। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল ছেলে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন? ভূত নামানো কখনো দেখি নাই। ভারী আগ্রহ হইল। বলিলাম, বেশ তো, করুন না। এখনই করবেন? বড়দাবাবু বলিলেন, দোষ কি, এইখানেই করা যাক। কি বলো তোমরা? ভূত যদি নামে তোমাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হবে। সকলেই সোৎসাহে রাজি হইলেন। একটি ছোট টিপাই তৎক্ষণাৎ আনানো হইল। বড়দাবাবু বলিলেন যে বেশি লোক থাকিলে চক্র হইবে না, তাই 5 জনকে বাছিয়া লওয়া হইল। বড়দাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রহিলাম। বাকি সকলে পাশের ঘরে গিয়া বসিলেন। আলো কমাইয়া দিয়া আমরা 5 জন টিপাইয়ের চারিদিকে চেয়ার টানিয়া বসিলাম। কি করিতে হইবে বড়দাবাবু সংক্ষেপে বুঝাইয়া দিলেন। তখন টিপাইয়ের উপর আলগোছে হাত রাখিয়া পরস্পর আঙুলে আঙুল ঠেকাইয়া মুদিত চক্ষে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করিয়া দিলাম। ঘরের মধ্যে আবছায়া অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করিতে লাগিল। মিনিট 5 এইভাবেই কাটিল। ভূতের দেখা নাই। মনে আবোল তাবোল চিন্তা আসিতে লাগিল। জোর করিয়া মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানে জুড়াইয়া দিতে লাগিলাম। এইরূপ টানাটানিতে বেশ অধীর হইয়া উঠিয়াছি। এমন সময় মনে হইল টিপাইটা যেন একটু নড়িল। হঠাৎ দেহে কাঁটা দিয়া উঠিল। স্থির হইয়া বসিয়া রহিল। আঙুলের স্নায়ুগুলা নিরতিশয় সচেতন হইয়া উঠিল। আবার টিপাই একটু নড়িল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচে ঘুরিয়া যাইতেছে। বড়দাবাবুর গম্ভীর স্বর শুনিলাম, বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নাই। তারপর টিপাইয়ের একটা পায়া ধীরে ধীরে শূন্যে উঠিয়া ঠক করিয়া মাটিতে পড়িল। বড়দাবাবু গম্ভীর অথচ অনুচ্চ স্বরে কহিলেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরও বাড়িয়া গেল। কান ঝাঁ ঝাঁ করিতে লাগিল। চক্ষু মেলিয়া কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করিলাম। কি দেখিব আশা করিয়াছিলাম জানি না, কিন্তু দেখিলাম যেমন 5 জন আধা অন্ধকারে বসিয়াছিলাম তেমনই বসিয়া আছি। কোথাও কোনো পরিবর্তন হয় নাই। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবান্তর ঘটিয়াছে, এই ঘরে আমাদেরই আশেপাশে কোথাও অশরীরী আত্মা আসিয়া দাঁড়াইয়াছে,
তাহা বুঝিবার উপায় নাই। বরদাবাবু নিম্নস্বরে আমাদের বলিলেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা শির সঞ্চালনে সম্মতি জানাইলাম। তখন তিনি ধীর গম্ভীর কণ্ঠে প্রেতজনীকে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন, আপনি কি চান? কোনো উত্তর নাই। টিপাই অচল হইয়া রহিল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হইল টিপাই একটু নড়িল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও স্পষ্টত কিচ্ছু বুঝিতে পারা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার টিপাইয়ের পায়া স্পষ্টত উঠিতে লাগিল। কয়েকবার ঠক ঠক শব্দ হইল, অর্থ কিছু বোধগম্য হইল না। বরদাবাবু কহিলেন, যদি হ্যাঁ বলতে চান একবার টোকা দিন, যদি না বলতে চান দুবার টোকা দিন। একবার টোকা পড়িল টেবিলে। দেখিলাম বড়লোকের সহিত ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা অশরীরীর পক্ষে বড় কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সে বাধাও কিয়ৎ পরিমাণে উল্লঙ্ঘিত হইয়াছে। সংখ্যার দ্বারা অক্ষর বুঝাইবার রীতি আছে। বরদাবাবু সেই রীতি অবলম্বন করিলেন। প্রেতজনীকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনি যা বলতে চান অক্ষর গুনে গুনে টোকা দিন, তাহলে আমরা বুঝতে পারব। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হইল। টিপাইয়ের পায়া ঠক করিয়া কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এইভাবে দীর্ঘকাল ধরিয়া যে কথাগুলি অতি কষ্টে বাহির হইয়া আসিল তাহা এই, বাড়ি ছেড়ে যাও নচেৎ অমঙ্গল। টিপাইয়ের শেষ শব্দ থামিয়া যাইবার পর আমরা কিছুক্ষণ ভয়ে স্তম্ভিবৎ বসিয়া রহিলাম। তারপর বরদাবাবু গলাটা একবার ঝাড়িয়া লইয়া বলিলেন, আপনার বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তা চেষ্টা করব। আর কিছু বলতে চান কি? টিপাই স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হইল। বরদাবাবুকে চুপি চুপি বলিলাম, হত্যাকারী কে জিজ্ঞাসা করুন। বরদাবাবু জিজ্ঞাসা করিলেন। খানিকক্ষণ কোনো উত্তর আসিল না। তারপর পায়া উঠিতে আরম্ভ করিল। হঠাৎ টিপাই কয়েকবার সজোরে নড়িয়া উঠিল, তারপর থামিয়া গেল। বরদাবাবু কম্পিত স্বরে প্রশ্ন করিলেন, কি বললেন বুঝতে পারলেন না? তারা তারা কি কারোর নাম? টিপাইয়ে সাড়া নেই। আবার প্রশ্ন করিলেন, আপনি কি আছেন? কোনো উত্তর আসিল না। টিপাই জড় বস্তুতে পরিণত হইয়াছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, চলে গেছেন। ব্যোমকেশ হাত বাড়াইয়া আলোটা উজ্জ্বল করিয়া দিল। তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া নেহাত অরসিকের মতো বলিল, মাফ করবেন, এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসিলেন। হ্যাঁ, আমরা কেউ হাতে আটা লাগিয়ে রেখেছি কিনা দেখতে চান? বেশ দেখুন। ব্যোমকেশের ব্যবহারে আমি বড় লজ্জিত হইয়া পড়িলাম। এমন খোলাখুলিভাবে এতগুলো ভদ্রলোককে প্রবঞ্চক মনে করা নিতান্তই শিষ্টতা বিগর্হিত। তাহার মনে
একটা প্রবল সংশয় জাগিয়াছে সত্য, কিন্তু তাই বলিয়া এমন কঠোরভাবে সত্য পরীক্ষা করিবার তাহার কোনো অধিকার নাই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হইলেন, কিন্তু ব্যোমকেশ নির্লজ্জভাবে প্রত্যেকের হাত পরীক্ষা করিতে আরম্ভ করিয়া দিল, এমনকি আমাকেও বাদ দিল না। কিন্তু কাহারও হাতে কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ তখন 2 করতলে গণ্ড রাখিয়া টিপাইয়ের ওপর কনুই স্থাপন পূর্বক শূন্য দৃষ্টিতে আলোর দিকে তাকাইয়া রহিল। বরদাবাবু খোঁচা দিয়া বলিলেন, কিছু পেলেন না নাকি? ব্যোমকেশ বলিল, আশ্চর্য, এ যেন কল্পনা করাও যায় না। বরদাবাবু প্রসন্ন স্বরে বলিলেন, দেয়ার আর মোর থিংস। অমূল্যবাবুর বিরুদ্ধতা একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অসংযত কণ্ঠে প্রশ্ন করিলেন, কিন্তু তারা তারা কথাটার মানে কেউ বুঝতে পারলে? সকলে মুখ চাওয়াচাওয়ি করিলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতো খেলিয়া গেল তারাশঙ্কর। আমি এই নামটাই উচ্চারণ করিতে যাইতেছিলাম। ব্যোমকেশ আমার মুখে থাবা দিয়া বলিল, ও আলোচনা না হওয়াই ভালো। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনেই থাক। সকলে তাহার কথায় গম্ভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। ব্যোমকেশ বলিল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করেও উপায় নেই। বরদাবাবু, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিবার পথে বরদাবাবুর সহিত শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হইলেন। তাহাদের বাসা কেল্লার মধ্যে। আমাদের বাসা নিকটবর্তী হইলে শৈলেনবাবু বলিলেন, হ্যাঁ, একলা বাসায় থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বলিলেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবু। আচ্ছা, ওকে বাড়ি ছাড়াবার জন্য কি করা যায় বলুন তো? ব্যোমকেশ বলিল, ওকে ও বাড়ি ছাড়তেই হবে। আপনারা তো চেষ্টা করছেন, আমিও করব। কৈলাসবাবু অবুঝ লোক, তবু ওর ভালোর জন্যই আমাদের করতে হবে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার, শুভরাত্রি। তিনজনে শুভ নিশি জ্ঞাপন করিয়া ফিরিয়া চলিলেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম, শৈলেনবাবু, আপনি বরং আজকের রাতটা আমার বাসাতেই থাকবেন, চলুন। আপনিও একলা থাকেন, আমার বাসাতেও উপস্থিত আমি ছাড়া আর কেউ নেই। বুঝিলাম, টেবিল চালার ব্যাপারটা সকলের মনের উপরেই আতঙ্কের ছায়া ফেলিয়াছে।